আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আলিফ টিউনজারের পক্ষ থেকে। আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের এটা হলো চতুর্থ পর্ব। ইতিপূর্বে আমরা 3টা পর্ব আপলোড করেছি, তোমরা ওই 3টা পর্ব দেখে আসবা। ওই 3টা পর্বের প্লে লিস্টের লিঙ্ক আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা আমাদের চ্যানেল ভিজিট করলে দেখে আসতে পারো। তাহলে আমরা আজকে চতুর্থ পর্বে আলোচনা করব যে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ আছে জি এর মান, ঠিক আছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আর কি পরিবর্তিত হতে পারে, মানে এটা কনস্ট্যান্ট না। যেমন আমরা যে ওজন আছে না, ওজন যে রাশিটা, ঠিক আছে, ওজন ওজন সমান জানি কি, ভর গুণ অভিকর্ষ ত্বরণ, নাকি অভিকর্ষ ত্বরণ। তাহলে ভর গুণ অভিকর্ষ ত্বরণ, ভরটা কিন্তু বস্তুর একেবারে কনস্ট্যান্ট, এটা সব জায়গায় সমান হবে, ঠিক আছে, এটা কম বেশি হবে না, বস্তুর ভর কিন্তু কনস্ট্যান্ট। তাহলে ওজনের তারতম্য হবে কিভাবে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় বিভিন্ন ভাবে বস্তুর ওজনের তারতম্য হয়। যেহেতু ভরটা কনস্ট্যান্ট, ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, ওই অভিকর্ষ ত্বরণের তারতম্যের ফলে কিন্তু এই ভরের তারতম্য ঘটে। মানে অভিকর্ষ ত্বরণটা বাড়লে ওজন বাড়বে, আর অভিকর্ষ ত্বরণ কমলে ওজনটা কমবে। তাহলে এই অভিকর্ষ ত্বরণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম হয়, ঠিক আছে। এরকম 4টা আর কি 5টা তোমাদের বইয়ে দেওয়া আছে কারণ, যে কেন অভিকর্ষ ত্বরণের তারতম্য হয়, ঠিক আছে। এরকম 5টা কারণ দেওয়া আছে। যে 5টা কারণ হলো পৃথিবীর আকৃতির জন্য, পৃথিবীর আহ্নিক গতির জন্য, মেরু থেকে কৌণিক দূরত্বের জন্য আর কি বস্তুটার, তারপরে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার কোন স্থানে বস্তুটা থাকলে, তারপর পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে যদি বস্তুটা থাকে, এক জায়গায় এক রকম হয়, ঠিক আছে। বস্তুর অভিকর্ষ ত্বরণ এক জায়গায় একরকম হয়। তাহলে তাই এক জায়গায় একরকম হওয়ার কারণে এক জায়গায় ওজনও একরকম হয় বস্তু, ঠিক আছে। তাহলে আমরা যদি জানি অভিকর্ষ ত্বরণের তারতম্য, মানে তারতম্য কেন ঘটে, তাহলে আমরা বলতে পারবো যে অভিকর্ষ আর কি ওজনের তারতম্য কেন ঘটে। তাহলে আমরা প্রথম যে কারণটা আছে, যে পৃথিবীর আকৃতির জন্য, ঠিক আছে, পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষ ত্বরণের তারতম্য হয়। প্রথম কারণ, আমরা এই কারণটা সম্পর্কে জানি, ঠিক আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ, তোমরা এটাকে পৃথিবী বলতে পারো, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা পৃথিবী, ঠিক আছে। আমরা আকার কি বেশি কম হয়েছে, ঠিক আছে, তোমরা ধরে নাও এটা পৃথিবী। পৃথিবী পৃথিবী কিন্তু সম্পূর্ণরূপে গোল থাকে না, ঠিক আছে। কমলা লেবুর মতো কিছুটা চ্যাপ্টা থাকে, সম্পূর্ণভাবে গোল থাকে না, ঠিক আছে। পৃথিবী যে গোল বলে, পৃথিবী গোল, ঠিক আছে, কিন্তু একবার সম্পূর্ণ গোল না, কিছুটা চ্যাপ্টা চ্যাপ্টা আছে আর কি। মরু অঞ্চলটা একটু চ্যাপ্টা অঞ্চলটাকে কিন্তু বলে কি মরু অঞ্চল। আর যে দুই পাশে যে এই অঞ্চলটা আছে, ওটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। এটা বিষুবীয় অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল, আর এটা মরু অঞ্চল, আর এটা মরু অঞ্চল, ঠিক আছে। তাহলে এই দেখো, তোমরা যদি দেখতে কি করো, যে একটু খেয়াল করো, এটা হলো কেন্দ্র, ঠিক আছে। আর আমরা যদি আমরা অভিকর্ষ ত্বরণের সূত্রটা লিখি, যে অভিকর্ষ ত্বরণ জি সমান সমান ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম বাই ডি স্কয়ার বা আর স্কয়ার, তুমি যেটাই বলো, আমি লিখলাম ডি স্কয়ার, ঠিক আছে। এখানে ক্যাপিটাল জি এটা হলো কনস্ট্যান্ট ধ্রুবক, আর এম, ঠিক আছে, ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, ঠিক আছে, পৃথিবীর ভর। আর ডি ডি হলো তোমার কেন্দ্র থেকে ওই বস্তুটা দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা, কোন বস্তুর দূরত্ব বা কোন স্থানের দূরত্বটাই হলো কি ডি, ডি এর মান। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই কেন্দ্র থেকে যদি আমরা বিষুবীয় অঞ্চলের কোনো বস্তুর কথা চিন্তা করি, এটার জন্য এই যে দূরত্ব আছে না, এই দূরত্বটাকে আমরা ডি এর মান ধরতে হবে, নাকি। এই দূরত্বকে আমরা ডি এর মান ধরলে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডি এর মানটা বেশি হবে কোনটার তুলনায়, এই মেরু অঞ্চলের তুলনায়, ঠিক আছে। এদিক দিয়ে কিন্তু আবার একটু কম হবে ডি এর মান। কেন কম হবে? কারণ এদিকে পৃথিবীটা একটু চ্যাপ্টা, ঠিক আছে, এদিকে একটু চাপানো, আর বিষুবীয় অঞ্চল একটু প্রসারিত। তার কারণ কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্বটা বেশি এবং মেরু অঞ্চলের দূরত্বটা কম। তার কারণে তোমরা আর কি তোমাদের বইয়ে আছে যে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কম হয়। বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কম হয় কেন? কারণ ডি এর মান বেশি হয়। যেহেতু ডিটা ভাগ অবস্থা আছে, যে এম জি, ঠিক আছে, জি এম, ঠিক আছে, এই দুইটা মানকে বেশি ভাগ করা হবে। ডি এর মান বেশি হলে মানে বেশি ভাগ করা হবে, তার মানে কম হবে, ঠিক আছে। কিসের মান কম হবে? জি এর মানটা কম হবে, মানে ডি এর মান বেশি হলে জি এর মান কম হবে, ডি এর মান বেশি কম হলে জি এর মান বেশি হবে। তাহলে যেহেতু এখানে, ঠিক আছে, কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্বটা বেশি, মানে এখানে ডি এর মানটা বেশি, ডি এর মান বেশি থাকার কারণে এখানে
জি এর মানটা কম। তাহলে জি এর মান কম হওয়ার কারণে তোমরা দেখবে যে তোমাদের বইতে দেওয়া আছে যে 9.78, ঠিক আছে, 78 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো বিষুবীয় অঞ্চলে কি বস্তুর অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। আর মেরু অঞ্চলে দেওয়া আছে দেখবা 9.83 মনে হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা এখানে এটা বড় নাকি এটা ছোট এটা থেকে, মানে এখানে আর কি মেরু অঞ্চলে যেহেতু দূরত্বটা কম, ঠিক আছে, মেরু অঞ্চলে যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব কম, তাই আর বিষুবীয় অঞ্চলে বেশি, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কম হয়েছে আর মেরু অঞ্চলে জি এর মানটা একটু বেশি হয়েছে, ঠিক আছে। কারণ এটাই যে তোমাদের পৃথিবীর আকারটা, এই যে পৃথিবীর আকৃতি কিন্তু সব জায়গায় আর কি একেবারে সম আকৃতি না, সমগোলক না, ঠিক আছে, পৃথিবীটা একটু কমলা লেবুর মতো, আমি যেটা বলছিলাম, ঠিক আছে। আর কি বিষুবীয় অঞ্চলে দূরত্বটা বেশি হওয়ার কারণে বিষুবীয় অঞ্চলে তোমার জি এর মানটা কম, ঠিক আছে। তাহলে এটাই হলো পৃথিবীর আকৃতির জন্য আমাদের অভিকর্ষ ত্বরণের তারতম্য হয়। আর অভিকর্ষ ত্বরণের তারতম্য মানে কি? ওজন তারতম্য, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ যদি বেশি হয় তাহলে ওজনটা বেশি হবে, আর অভিকর্ষ ত্বরণ কম হলে ওজনটাও কম হবে। আর ভরের কথা চিন্তা করো না, ভরটা হলো কনস্ট্যান্ট, মানে ভর সব জায়গায় কিন্তু সমান থাকে, এটা আমি বারবার বলতেছি, বারবার বলেছি, ঠিক আছে। তারপর আসে পৃথিবীর আহ্নিক গতির জন্য, ঠিক আছে। পৃথিবীর আহ্নিক গতি বলতে কি বোঝো? আহ্নিক গতি বলতে পৃথিবী তার নিজ অক্ষে, ঠিক আছে, নিজ অক্ষে যে আবর্তন করে, ওই যে আবর্তনের যে গতিটা ওটা কি বলা হয় কি? আহ্নিক গতি। যার ফলে আমরা দিন রাত, ঠিক আছে, দিন রাত হয়ে থাকে। আহ্নিক গতির ফলে কিন্তু জোয়ার ভাটাও হয়ে থাকে, ঠিক আছে। দিন রাত হয়ে থাকে কিসের কারণে? আহ্নিক গতির কারণে। মানে যদি এটা ধরা হয় পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবীটা কিন্তু তার নিজের অক্ষে, ঠিক আছে, রোটেট করে ঘুরতে থাকে, ঠিক আছে, মানে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, একবার পাক খায়, ঠিক আছে। এটা হলো পৃথিবীর গতি দুইটা, একটা হলো বার্ষিক গতি, একটা হলো আহ্নিক গতি। এটা ধরো সূর্য, ঠিক আছে, সৌরজগতে এটা হলো সূর্য। আর এই হলো থার্ড অরবিটালে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, আমরা নিচে দেখি, এই এটা হলো যে কি সূর্য, একটু ছোট করে দিই, এটা হলো সূর্য। আর পৃথিবী সূর্যের থার্ড অরবিটে, ঠিক আছে, থার্ড অরবিটে হলো পৃথিবী, এটা হলো পৃথিবী তোমার, ঠিক আছে। পৃথিবী কিন্তু এভাবে সূর্যের চারদিকে ঘুরে, এটাকে বলা হয় বার্ষিক গতি। আর আবার নিজের অক্ষেও, ঠিক আছে, আবার নিজের অক্ষেও থেকে ঘুরে। তুমি লাঠিম দেখছো না? লাঠিমে তুমি দেখবা লাঠি মারলে যে নিজের জায়গা থেকেও ঘুরে, আবার এভাবে আর কি ঘুরে আসে একটা, ঠিক আছে। লাঠিমটা মারলে দেখবে তোমার নিজেদের জায়গা থেকেও ঘুরবে, আবার আর কি কিছুটা দূরত্ব অতিক্রম করেও একটা ঘোরা দিবে, ঠিক আছে। ওটাকে তার লাঠিমের গতিও দুইটা, ঠিক আছে, পৃথিবীর গতিও দুইটা, একটা হলো আহ্নিক গতি, একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতি কোনটা? যেটা নিজের জায়গা থেকে ঘুরে, ঠিক আছে। বার্ষিক গতি হলো তোমাদের আর কি পুরো সূর্যের চারিদিকে থেকে ঘুরে আসে, ঠিক আছে, সূর্যের চারিদিক থেকে ঘুরে আসে, এটা হলো বার্ষিক গতি। মানে 365 দিনে, মানে এক বছরে একবার ঘুরে আসে। আর পৃথিবী 24 ঘন্টায়, ঠিক আছে, আহ্নিক গতিতে 24 ঘন্টায় তার নিজের কক্ষপথে ঘুরে, এটাই হলো আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতির কারণে কিভাবে অভিকর্ষ ত্বরণের তারতম্য হয় আমরা দেখি। আমরা আহ্নিক গতি তো চিনছি নাকি, তাহলে আমরা আহ্নিক গতির ফলে কিভাবে অভিকর্ষ ত্বরণের তারতম্য হয় সেটা আমরা দেখি। এই যে পৃথিবীটা যখন ঘোরে আহ্নিক গতির ফলে, যখন ধরো এদিকে ঘুরতেছে, ঠিক আছে, এদিকে ঘুরতেছে, এদিক থেকে এদিকে ঘুরতেছে পৃথিবীটা, এদিকে ঘোরার কারণে তোমাদের যেহেতু ঘুরতেছে, আর এটার ভিতরে আমরা পৃথিবীর পৃষ্ঠে, ঠিক আছে, আমরা আছি, বিভিন্ন পদার্থ, ঠিক আছে, বিভিন্ন বস্তু টস্তু আছে, ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠে আছে যে পৃষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে পৃষ্ঠে আমরা ধরলাম এগুলো সবগুলো বস্তু, ঠিক আছে। আর এই গতির কারণে, আহ্নিক গতির কারণে যখন তুমি কোনো কিছু ঘুরবে, ঠিক আছে, তোমরা আর কি ইসের উপরে একটা বালতির উপরে, পানি ভর্তি বালতি, ওটার উপরে তোমার একটা চাকা, ঠিক আছে, চাকা তোমার ঘুরিয়ে দেখবা আর কি একটু উপরে থেকে পানির সাথে হালকা বাজিয়ে তোমরা ঘুরাবা, দেখবা কি পানির সাথে সাথে, ঠিক আছে, চাকার সাথে সাথে কিছু কিছু পানি ছিটকে ছিটকে যেতেছে, ঠিক আছে। এরকমই তোমাদের পৃথিবীতে আমরা যে আছি পৃষ্ঠে, ঠিক আছে, পৃথিবীর যদি মধ্যাকর্ষণ বল না থাকলে আমরা কিন্তু ছিটকে ছিটকে যেতাম পৃথিবীর আহ্নিক গতির ফলে, ছিটকে ছিটে মহাশূন্য পড়ে যেতাম। কিন্তু পড়ি না, কারণে কি কারণে আমরা পড়ি না? পৃথিবীর আহ্নিক গতির কারণে, আর কি আহ্নিক গতি না তো মধ্যাকর্ষণের কারণে আমরা পড়ি না, আমরা পৃথিবীতে আটকে থাকি। এই ছুটে ছুটে যাওয়ার কারণে তোমাদের মনে করো, তাহলে তোমাদের অভিকর্ষ ত্বরণ কি? ওই ত্বরণটা কাজ করে কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, আমাদের আর কি পৃথিবীর দিকে আকর্ষণ করে। এটা ধরো আমি, ঠিক আছে, এটা হলাম আমি, আমাকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে কি? এই পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে কি? এই অভিকর্ষ ত্বরণটা, যেটাকে আমরা জি বলি, ঠিক আছে। জিটা আমাদের
আমাকে আকর্ষণ করে কোন দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। কিন্তু যদি আমাদের আরেকটা ত্বরণ কাজ করে, এটা আমাকে বাইরের দিকে ঠেলে দেয়। কি কারণে বাইরের দিকে ঠেলে দেয়? আহ্নিক গতির কারণে। আর ওই আহ্নিক গতিটা আমাদের জি এর থেকে মাইনাস যাবে। ধরলাম আমরা ওই আহ্নিক গতিটা জি প্রাইম, ঠিক আছে, জি প্রাইমটা জি থেকে মাইনাস যাবে। তার মানে আহ্নিক গতির কারণে কিন্তু অভিকর্ষ ত্বরণের তারতম্য ঘটে। তাহলে আমরা দেখলাম পৃথিবীর আহ্নিক গতির কারণে কিভাবে তারতম্য ঘটে। তাহলে দেখি মেরু থেকে কৌণিক দূরত্বের জন্য, ঠিক আছে, মেরু থেকে কৌণিক দূরত্বের জন্য। ধরো আমি এখানে আছি, ঠিক আছে, আমি আছি এখানে, এখান থেকে আমি হাঁটতেছি বা কোন যাত্রার মাধ্যমে আমি আর কি যানবাহনের মাধ্যমে আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, ঠিক আছে, পৃষ্ঠ দিয়ে এদিক দিয়ে যাচ্ছি। তাহলে আমাদের এটা ধরো বিষুবীয় অঞ্চল, ঠিক আছে, বিষুবীয় অঞ্চল না, বিষুবীয় অঞ্চলে এখানে একটা দূরত্ব আছে, ঠিক আছে, এই যে এই একটা দূরত্ব আছে। আর এটা হলো বরাবর মেরু অঞ্চল, ঠিক আছে। বিষুবীয় অঞ্চল থেকে আমি যখন এদিকে যাচ্ছি, আমি যত এদিকে যাবো, ধরো আমি কিছুক্ষণ সময় পর আমি এখানে আসলাম, ঠিক আছে। এখানে আসার কারণে আমার এখন আস্তে আস্তে দূরত্বটা কমছে না, কারণ আমরা বিষুবীয় অঞ্চল থেকে আমি আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে যাচ্ছি। যেহেতু মেরু অঞ্চলের থেকে পৃথিবীর ব্যাসার্ধ কম, তাহলে ওখানে কি অভিকর্ষ ত্বরণের মান বেশি। আর অভিকর্ষ ত্বরণের মান বেশি হওয়ার কারণে ওখানে ওজনও বেশি। মানে আমার ওজন একটু করে হলো, হালকা হালকা হলো, কিন্তু বাড়তেছে। এই যে এখান থেকে আমি এতটুকু কৌণিক দূরত্ব আমরা অতিক্রম করছি, ঠিক আছে। মানে যেহেতু এটা গোল, তাহলে এটা কৌণিক দূরত্বই হবে। আমি দূরত্ব দ্বারা অতিক্রম করেছি এতটুকু, ঠিক আছে। এটাকে আমরা একটা কোণ হিসাবে, ধরো এটা একটা কোণ উৎপন্ন করছে, কেন্দ্রের সাপেক্ষে একটা কোণ উৎপন্ন করছে। এটা হলো কি কৌণিক দূরত্ব। আমরা কৌণিক দূরত্ব অতিক্রম করবো। আমরা যদি যত মেরুর দিকে যাব, মেরু অঞ্চলের দিকে যাব, তত কিন্তু আমাদের ওজনটা বৃদ্ধি পাবে। আর যদি আমরা মেরু থেকে আমরা আবার বিষুবীয় অঞ্চলের দিকে যাই, ধরো আমি মেরু অঞ্চলে এসে বললাম, ঠিক আছে, একে বরাবর মেরু অঞ্চলে এসে পড়লাম। এসে পড়ার কারণে এখানে তো আমার ওজনটা সর্বাধিক বলতে সর্বাধিক, ঠিক আছে, ওজনটা এখানে আমার সর্বাধিক। তারপর আবার যখন আমি বিষুবীয় অঞ্চলের দিকে মুভ করবো, মানে আবার এদিকে যে গেলে আমাদের এখান থেকে কিন্তু আবার ধর আমি এখানে আসলাম, ঠিক আছে, এখানে আমার আবার দূরত্বটা একটু বাড়ছে, এটার থেকে এটা একটু বেশি, ঠিক আছে। এই দূরত্বটা বেশি হওয়ার কারণে এখানে আস্তে আস্তে আমার ওজনটা কমতেছে, ঠিক আছে। মানে আমরা যদি পৃথিবীর কৌণিক দূরত্ব আর কি পৃথিবীর পৃষ্ঠ থেকে কৌণিক দূরত্ব অতিক্রম করি, আমরা যদি বিষুবীয় থেকে মেরু অঞ্চলের দিকে যাই, আমাদের ওজন বাড়বে, ঠিক আছে, একটু হলেও বাড়বে। আর যদি আমরা মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চল দিকে যাই, তাহলে আমাদের ওজন কমবে। তাহলে মেরু থেকে কৌণিক দূরত্বের কারণে কিন্তু আমাদের ওজনটা কম হ্রাস বৃদ্ধি ঘটে। তারপর আছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে, ঠিক আছে। ধরে নাও, ঠিক আছে, ধরে নাও আমি এখানে একটা রকেট, ঠিক আছে, রকেট আমি আঁকলাম টেম্পোরারি, ঠিক আছে। এই রকেটটা করে আমি উপরে যাচ্ছি, সোজা উপরের দিকে যাচ্ছি, সোজা যাইবে যেভাবে যাই আমি উপরের দিকে যাচ্ছি, ঠিক আছে। এই রকেটের ভিতরে আমি আছি, ঠিক আছে। এই রকেটটা লঞ্চ হলো, ঠিক আছে, মানে রকেটটা উপরের দিকে যাবে, ঠিক আছে। যত উপরের দিকে যাবে, রকেটটা কিন্তু এখনো স্থির আছে, ধরো এখানে এখনো স্থির আছে। স্থির থাকার কারণে এখানে এতটুকু হলো যে কি কেন্দ্র থেকে রকেটটা আর কি দূরত্ব, মানে রকেটটার ওজন এখানে একরকম, ঠিক আছে। আবার যখন আমি উপরে কিছুটা উপরে গেলাম রকেট দিয়ে, ধরো আমি এই পর্যন্ত চলে আসলাম রকেটটা দিয়ে, ঠিক আছে, রকেটটা এখন এইখানে আছে, ঠিক আছে। তাহলে এখানে কি রকেটটার ওজন একই রকম থাকবে? অবশ্যই না, কারণ এখানে কেন্দ্র থেকে রকেটটার দূরত্ব আরো বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আগে ছিল এতটুকু দূরত্ব, এখন আগে কি এতটুকু, ঠিক আছে, দূরত্বটা বেশি হয়েছে। আর দূরত্ব বৃদ্ধি পেলে কি হয়, জি এর মান কমে যায়। তার মানে আমরা যত উপরের দিকে যাব পৃথিবী পৃষ্ঠ থেকে, তত আমাদের ওজন কমতে থাকবে, অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে, বিদায় আমাদের ওজনও কমতে থাকবে। যত উপরের দিকে যাওয়া সম্ভব আমাদের ওজন তত কমবে, ঠিক আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে গেলে আমাদের ওজন কমবে। তাহলে আমরা দেখি তারপরে লাস্ট যেটা বলছে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে। এটা একটু তোমরা খেয়াল করো যে পৃথিবীর অভ্যন্তরে বলতে বলছে, ধরো এটা হলো আমি, ঠিক আছে, আমি এখন এখানে, আমি এখন আসি কোথায়, এখানে। এখান থেকে আমি এখানে তো আমার একটা অভিকর্ষ ত্বরণ আছে নাকি, এখানে একটা অভিকর্ষ ত্বরণ আছে, সেটা বেস করবে কিসের উপরে, এই দূরত্বটুকুর উপরে, ঠিক আছে, এই দূরত্বটুকুর উপরে বেস করবে। তাহলে আমরা যদি একটু নিচের দিকে যাই, মানে মাটিটা একটু ঘুরে, আমরা একটু মাটি ঘুরে আমি একটু নিচের দিকে চলে আসলাম, আমি এই পর্যন্ত আসলাম, ঠিক আছে, আমি এই পর্যন্ত মাটি ঘুরে আমি এখানে এসে দাঁড়ালাম, ঠিক আছে। অল্প একটু আমি অল্প একটু গেছি,
ধরো আর একটু কম গেলাম, এতটুকু মাটি ঘুরে আমি গেলাম, ঠিক আছে, আমি আছি এখন এখানে। তাহলে আমার দূরত্বটা একটু কমছে না? একটু কমার কারণে কিন্তু আমার যেইটা আছে অভিকর্ষ ত্বরণটা আছে ওটা একটু বাড়ছে, মানে অভিকর্ষ ত্বরণ বাড়ানোর কারণে আমার ওজনটা একটু বাড়ছে, আমরা একটু একটু গেছি একটু বাড়ছে। কিন্তু তাহলে আমাদের সাধারণ নলেজে আমাদের মনে হতে পারে যদি আমরা আরো ভিতরের দিকে যাই তাহলে আমাদের ওজন আরো বাড়বে, কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা আবার আরেক রকম হয়ে যায়। কিভাবে? আমরা যখন ধরো কেন্দ্রে গেলে কিন্তু আমাদের ওজন শূন্য হয়ে যাবে, চিন্তার বিষয়। আমাদের আমাদের হিসাব অনুযায়ী আমরা যত ভিতরের দিকে যাব তত আমাদের ওজন বাড়বে, কিন্তু কেন্দ্রে গেলে আমাদের ওজন শূন্য হয়ে যাবে, বা কেন্দ্রের কাছাকাছি কোথাও গেলে আমাদের ওজন শূন্য হয়ে যাবে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হলো সিম্পল। তোমরা যদি দেখো যে এই ইকুয়েশনে, মানে এটা হলো কিসের ইকুয়েশন? এটা হলো আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর ইকুয়েশন, ঠিক আছে। এখানে আমরা দেখছি যে শুধু ডি এর কথাই আমরা চিন্তা করছি, আমরা কিন্তু উপরে একটা এম আছে, ঠিক আছে, এটার কথা চিন্তা করিনি। এটার কথা চিন্তা করিনি কারণ এটা হলো পৃথিবীর ভর, এটা কনস্ট্যান্ট ভর বলতে এই কনস্ট্যান্ট আমরা বুঝছি, ঠিক আছে। কিন্তু আমরা এটা যদি খেয়াল করি, আমরা ধরো এখানে কেন্দ্রের কাছাকাছি এই পর্যন্ত এসে পড়লাম আমি এখানে, ঠিক আছে, মাটি ঘুরতে ঘুরতে আমি এখানে এসে পড়লাম, এখানে এসে পড়লাম, এখানে এসে পড়ার পর কি হলো? এখন কি পৃথিবীর ভর আমার সাপেক্ষে একই রকম আছে? আগের মতন কি আছে ক্যাপিটাল না? না, আগের মতো নাই। কারণ কেন নাই? কারণ আমরা অলরেডি এই পর্যন্ত এসে পড়ছি, আমাদের কিন্তু পৃথিবী এখন পুরো ভর দিয়ে কিন্তু আমাকে আকর্ষণ করছে না, ঠিক আছে। আমাদের পৃথিবী আমাকে এখন পৃথিবী আকর্ষণ করছে জাস্ট এই যে এই গোলকটা আছে না, এই গোলকটা অনুযায়ী ভর, ঠিক আছে। এই ভর থেকে মানে এগুলো সবগুলো এখন বাদ বাদ পড়ে গেছে, এগুলো সবগুলো এখন বাদ পড়ে গেছে, মানে পৃথিবীর ভরটা কমে গেছে আমার সাপেক্ষে, আমার সাপেক্ষে, কারণ আমি নিচে আছি, ঠিক আছে। আমার সাপেক্ষে এই পৃথিবীর ভরটা কমে গেছে, যেহেতু পৃথিবীর ভরটা কমে গেছে তাহলে তো জি এর মানটা কমে যাবে, ঠিক আছে। দূরত্ব যত কমুক কিন্তু জি এম এর মান তো কমে যাবে, জি এর মান তো এম এর মান, ঠিক আছে। এম এর মান কমলে এই যে লিটল জি, ঠিক আছে, স্মল জি, এই জি এর মানটা কমে যাবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা কমে যাবে। যখন আমি একেবারে একেবারে কেন্দ্রে, ধরো আমি পৌঁছে গেলাম, যদিও সম্ভব না, ধরো আমি একেবারে কেন্দ্রে চলে গেলাম, কেন্দ্রে, তাহলে কেন্দ্রে কোনো বস্তু ওজন শূন্য বলছে কেন এটা আমরা দেখি। কেন্দ্রে এসে আসার পরে তাহলে পৃথিবীর আমার সাপেক্ষে আর কোনো ভর আছে? নাই, তার মানে এই এম এর মান জিরো। তাহলে এম এর মান জিরো হলে এই জি, ঠিক আছে, মানে কোন সংখ্যা যদি আমরা শূন্যের সাথে গুণ করে দিই সংখ্যাটা নাই হয়ে যাবে, সংখ্যাটা শেষ হয়ে যাবে। তাহলে জি এর সাথে শূন্যটা গুণ করে দিলে, হ্যাঁ, উপরে জি শূন্য শূন্য, আর নিচে আছে ডি স্কোয়ার। এখন শূন্যকে যদি আমরা কোনো কিছুতে ভাগ দিই ওটার ফলাফল তো আমাদের শূন্য আসবে নাকি? শূন্য আসবে। তাহলে আমাদের দেখতে পেলাম যে অভিকর্ষ ত্বরণের মান আমাদের কেন্দ্রে একেবারে শূন্য, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণের মান কেন্দ্রে শূন্য, কেন্দ্রে শূন্য হওয়ার কারণে এখানে যে আমরা ওজনের কথা চিন্তা করলাম, ওজনের তারতম্য, ওজনটাও শূন্য হয়ে যাবে। কিভাবে? ওজন সমান জানি আমরা কি? ভর গুণ অভিকর্ষ ত্বরণ। যেহেতু অভিকর্ষ ত্বরণের মান শূন্য তাহলে ভর গুণ অভিকর্ষ ত্বরণের মান শূন্য নাকি? জিরো। তাহলে আমাদের ওজনটা আসবে জিরো নিউটন। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আমরা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, এটা নতুন চ্যানেল, আগাচ্ছে না, সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।